আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী, নরম নরম হয় স্বর, কাশ হোগলাই মাঠের ভিতরে। না, 20 বছর বোধহয় অপেক্ষা করতে পারবো না, এই পথ ধরে বারবার ফিরে আসতে চাইবো। ওয়েলকাম টু মাই ব্লগ, আমি কেশব। আমার এই ভিডিওটিতে রাস্তার আখ্যানে জীবনের স্বাদ পাবেন অনেক টুকরো টুকরো তথ্য। তাই সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজকের ব্লগটা শুরু করছি মাদারিহাট থেকে। আমরা কালকে আলিপুরদুয়ার যাওয়ার কথা ছিল, যেটা বলেছিলাম সকালবেলা, কিন্তু আমরা যেতে পারিনি না আমাদের হঠাৎ করে প্ল্যান হয় যে আমরা মাদারিহাট যাব। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমাদের যেটা হতে চলেছে, যে রাস্তা দিয়ে আমরা এখন আলিপুরদুয়ার হয়ে শিলং যাব বা গুয়াহাটি ঢুকবো, এই রাস্তাতে আমাদের পড়বে বক্সা টাইগার রিজার্ভ এবং তোরসা নদী, কালজানি নদী। তারপর তো আরও নদী আছে, কিন্তু ইমিডিয়েট বেরিয়ে আমাদের এই নদীগুলো পড়বে। মাদারিহাটে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা এরকম। এইগুলো হচ্ছে কতগুলো টেন্ট। আমাদের টেন্ট ছিল ওই শেষেরটা, একেবারে শেষেরটা। এখানে দুটো টেন্ট আছে আর দুটো বিল্ডিং আছে। ঘড়ির কাঁটা তত্তরিয়ে সকাল 9টার দিকে এগোচ্ছে। তার সাথে সাথে আমরাও এগোচ্ছি পাল্লা দিয়ে গুয়াহাটির দিকে। গুয়াহাটি প্রায় 350 কিলোমিটার রাস্তা। মূলত 3টি পথ ধরে মাদারিহাট থেকে আলিপুরদুয়ার হয়ে গুয়াহাটি যাওয়া যায়। প্রথমটি হলো মাদারিহাট থেকে ফালাকাটা হয়ে NH-27 ধরে আলিপুরদুয়ার থেকে গুয়াহাটি। দ্বিতীয়টি হলো মাদারিহাট থেকে NH-317 ধরে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার থেকে NH-27 ধরে গুয়াহাটি। আর মজা হলো ওই 3 নম্বর রাস্তাটিতে, যেটা কিনা হাসিমারা থেকে কালচিনি রাজাভাত খাওয়া হয়ে বক্সা টাইগার রিজার্ভে ধরে আলিপুরদুয়ারকে বাইপাসে রেখে NH-27 ধরে সিকি। প্রথমেই বলে রাখি, তোমরা যারা দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের যে কোনো জায়গা থেকে আসবে NH-27 ধরে আসবে, বা ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস ধরে একদম NH-27 ধরে আলিপুরদুয়ার হয়ে বনগাঁইগাঁও হয়ে গুয়াহাটি চলে যেতে পারো। সেইটি সবচেয়ে ভালো রাস্তা এবং সোজা রাস্তা। যদি হাতে সময় থাকে সেই ক্ষেত্রে অ্যাডভেঞ্চারের জন্য এই মাদারিহাট হাসিমারা রাস্তাটা নিতে পারো। কথা দিচ্ছি বস, নিরাশ হবে না। আমরা এখন তোরসা নদীর ব্রিজ ক্রস করছি। NH-317 ওপরে এই তোরসা নদীর ব্রিজটা, এটা জলদাপাড়া ন্যাশনাল পার্ক হয়ে এই ব্রিজটা কানেক্ট করছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং তারপর বক্সা টাইগার রিজার্ভ। আর এই রাস্তাটা দিয়ে ভুটান বা ভুটানের ফুটসলিং, জয়গাঁও হয়ে যত ট্রান্সপোর্টের গাড়ি এই রাস্তাটা হয়েই বেরোয়। দেখতে পাচ্ছ বাঁ দিকে হাসিমারা, জয়গাঁও, আর সোজা রাস্তা যাচ্ছে গুয়াহাটি। এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় আলিপুরদুয়ার। এটা শর্ট হতো, কিন্তু আমরা যাব না, আমরা যাব এই বাঁ দিকের রাস্তাটা হয়ে। এই বাঁ দিকের রাস্তাটা হয়ে যাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই রাস্তাটা বক্সা টাইগার রিজার্ভের মধ্যে হয়ে যায়। তো একটু সিনিক বিউটি পাওয়ার জন্যই আমরা এই রাস্তাটা নিয়েছি। আমরা এই ব্রিজটা দেখতে পেয়ে এখানে দাঁড়িয়েছি, কারণ ব্রিজটার নিচে দেখো চা বাগান পুরোটা, এবং দেখতে পাচ্ছ কিনা জানি না, চা পাতা তোলার কাজ চলছে এখানে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এটা NH-317A। এই রাস্তাটার সৌন্দর্য অপরূপ। দুধারে দেখতে পাচ্ছ চা বাগান এবং চা তোলাও হচ্ছে। এটা দুদিকে চা বাগানের মাঝখান দিয়ে এই রাস্তাটা। আর এই জায়গাটা একদিকে তোরসা নদী আর অন্যদিকে কালজানি নদী। কালজানি আর তোরসা নদীর মাঝখানের এই জায়গাটা, বিশেষ করে হাসিমারা দুটো নদী মাঝখানেই পড়ে। আমরা হাসিমারায় দাঁড়িয়েছি একটু টিফিন করার জন্য, প্রত্যেকের খিদে পেয়েছিল। তো খাবারে আছে এখানে পুরি, একটা সবজি, এটা কি ডাল ডাল আলু দিয়ে মিশানো কিছু একটা মনে হচ্ছে, আর একটা মিষ্টি। এই মিষ্টির নাম কি গো অচিন্তদা? মালাই চপ। আচ্ছা,
এই যে প্রত্যেকে বসে হাসিমারা থেকে বেরিয়ে এসে আমরা একটা দারুণ জায়গায় দাঁড়িয়েছি, জঙ্গলের মাঝখানে আমরা একটা চায়ের দোকান পেয়েছি এবং সেই চায়ের দোকানে আমরা চা খেতে দাঁড়িয়েছি। চায়ের দোকানটা দেখাই তোমাদেরকে শুধু। এই দেখো, এটা চায়ের দোকানটা এই জঙ্গলের মাঝখানে। ও এখানে চাউমিনও পাওয়া যায়, চাউমিনও হচ্ছে। দিদি কি নাম এই জায়গাটার? দলবদল ফরেস্ট বস্তি। দলবদল ফরেস্ট বস্তি। আচ্ছা, মোমো হয়, চাউমিন হয়, মোমো হয়, চাউমিন হয়, আর এগ ফ্রাই, মোমো, চাউমিন, এগ ফ্রাই, বাহ, ম্যাগি, ম্যাগি, ঝুড়ি। অনেক কিছুই পাওয়া যায়। তো এই রাস্তা দিয়ে কেউ পেরোলে মানে টিফিনের জন্য যে যে খাবারগুলো আমরা প্রেফার করি সেই সবগুলোই প্রায় এখানে পাওয়া যাবে। সামনে কালজানি নদী, এটা কালজানি নদী, কালজানি নদীর ব্রিজ। কালজানি নদী আলিপুরদুয়ার শহরটা কালজানি নদীর উপরে, এখানে নয়, মানে কালজানি নদী আরো একটু সামনের দিকে গেছে, তারপর সেখানে আলিপুরদুয়ার শহরটা অবস্থিত। বসবা সেতু। আমরা একটা জঙ্গলের ভিতরে দিয়ে ঢুকে পড়েছি। এটা অ্যাকচুয়ালি কোনো রাস্তা সেই অর্থে নয়, এটা স্থানীয় রাস্তা। এই গ্রামগুলো যাতায়াত করে এই রাস্তা দিয়ে। তো আমরা ঢুকে পড়লাম জঙ্গলের ভিতর দিয়ে। রাস্তাটা সামনে রাস্তায় কানেক্ট করছে, যেটা প্রায় বক্সা টাইগার রিজার্ভের প্রায় এটা পাশ দিয়ে যাচ্ছে। এরপর বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাবে রাস্তাটা। অচেনা রাস্তায় ঢোকার এটাই মজা। দেখো ভিউটা একবার দেখো, চা বাগানে সবাই চা পাতা তুলছে, দেখো ভিউটা একবার দেখো। এই জন্য মাঝে মধ্যে ভুলভাল রাস্তায় হারিয়ে যাওয়া ভালো। অচেনা রাস্তা দিয়ে ঢুকে পড়লে হয় তুমি লাভবান হবে, খুব বেশি লাভবান হবে, নয়তো খুব বেশি লোকসানে পড়বে। এই রে, এখানে গাড়ি পেরোবে কিভাবে? দেখি করলা রিস্ক নিয়ে যাওয়ার চেষ্টা করছে। স্বদেশ দা, চলো সাবধানে সাবধানে, ঠিক আছে।
আর রাস্তার ঠিক প্যারালালি ট্রেন লাইনটা পেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। বাবা, ওই খারাপ রাস্তায় চালিয়ে আসার পর এত সুন্দর রাস্তা পেয়েছি। দেখো, দেখতে পাচ্ছ ট্রেন আসছে একটা, সিকিম মহানন্দা এক্সপ্রেস, আলিপুরদুয়ার টু দিল্লি। এটা ডিমা নদী। ডিমা নদী বক্সা টাইগার রিজার্ভের পাশ হয়ে পেরিয়ে গেছে। ডিমা ব্রিজ। আমরা কিন্তু বক্সা টাইগার রিজার্ভে ঢুকে গেছি। বক্সা টাইগার রিজার্ভ 1983 সালে টাইগার রিজার্ভের তকমা পায়। আর ঠিক তার 10 বছর আগে অর্থাৎ 1973 সালে প্রজেক্ট টাইগার চালু হয়েছিল। বাঘ সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার চালু হয়েছিল। এবং 1973 সালের আগে ভারতের জাতীয় পশু ছিল সিংহ। 1973 সালে টাইগার প্রজেক্টের পর থেকে এটা জাতীয় পশু বাঘ হয়। আর এই বক্সা টাইগার রিজার্ভ 760 স্কয়ার কিলোমিটার এর আয়তন। সামনে রাজা ভাত খাওয়া আসছে। স্বদেশদা বর্ধমান, কপিল কুন্ডু, এ সীতাভোগ ও মিহিদানা। দেখো, গাড়িটা গুজরাটের নাম্বার প্লেট, জিজে NH-27। যেমনটা আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে NH-27 ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট, এবং এটা গুজরাটের পোরবন্দর থেকে আসামের শিলচর অব্দি যায়। খুব বিখ্যাত এবং খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল হাইওয়ে। সামনে সংকোষ নদী, আর আমরা এখন সংকোষ নদী ব্রিজ ক্রস করব। এই সংকোষ নদী আসাম আর পশ্চিমবঙ্গের মধ্যে বর্ডার তৈরি করেছে, মানে সীমারেখা কিন্তু এই সংকোষ নদী। সংকোষ নদী উৎপত্তি হয়েছে ভুটানে। ভুটানে দুটো স্রোত, একটার নাম ফোছু আর একটার নাম মোছু। এই দুটো স্রোতের মিলিত ধারা হচ্ছে সংকোষ। আর জোংখা ভাষায় ছু মানে নদী, আর জোংখা হচ্ছে ভুটানের রাষ্ট্রীয় ভাষা। এই সংকোষ নদী এরপর ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে। এই সংকোষ নদী পেরোলেই আসাম। আমরা এই আসামের প্রবেশ করলাম এতক্ষণে। ফুল ট্যাঙ্ক করো, ফুল ট্যাঙ্ক। আসামে তেলের দাম 98 টাকা, তাই এখানে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে আপাতত। মেঘালয়ে তেলের দাম নাকি আরো কম। বাইককে তো খাওয়ানো হলো, এবার নিজেদের খাবার জোগাড় করতে গিয়েই মুশকিলে পড়লাম। কারণ আসামে ন্যাশনাল হাইওয়ের ধারে খাবারের হোটেল বা ধাবা বড় একটা অ্যাভেলেবেল নয় কিন্তু। আর আরও একটা বিষয় চেষ্টা করবেন কোনো বড় হোটেল থেকে দাঁড়াবার, কারণ ছোট হোটেলগুলো খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না। আমাদেরকে কিন্তু বেশ হাঁপা পোয়াতে হয়েছে এই জন্য। এটা মানস নদী। মানস নদীও উৎপত্তি হয়েছে ভুটান থেকে, এবং মানস নদী ব্রহ্মপুত্র গিয়ে মিশেছে। ব্রহ্মপুত্র নদীর একটা খুব গুরুত্বপূর্ণ উপনদী কিন্তু মানস। আজকে রাতটা গুয়াহাটিতে কাটাচ্ছি, কারণ আমাদের কথা ছিল যাওয়া, আজকে প্রথমে প্ল্যান ছিল শিলং যাওয়া, সেটা হয়নি। তারপর হয়েছে কামাখ্যা শিফট হয়েছিল। কামাখ্যা এখান থেকে যদিও কিছুটা, তো আমরা একটু রাত হয়ে যাওয়ার জন্য গুয়াহাটিতে হোটেল নিয়ে থেকে পড়েছি। হোটেলটা মোটের ওপর ভালোই, ডবল বেডেড রুম, টেবিল আছে যেখানে আমরা আমাদের হেলমেটগুলো, হ্যান্ড ব্যাগ, আর টিভিও আছে। তো রুমটা মোটের ওপর ভালোই।